পাচ্ছে তা রীতিমতো উদ্বেগজনক। আজ জবাব চায় বাংলার ব্রেকিং সেগমেন্টে আমরা করোনা নিয়েই আলোচনা করব, কারণ করোনা আক্রান্তের সংখ্যা এই মুহূর্তে ভয় ধরাচ্ছে। কি পরিসংখ্যান পাচ্ছি আমি প্রথমেই দর্শকদেরকে পরিসংখ্যানটা জানিয়ে রাখতে চাইবো। একদিনে গত 24 ঘন্টায় রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা যা পাওয়া যাচ্ছে তা আগের দিনের চেয়ে হাজার বেশি। 4000-এর বেশি আক্রান্ত হয়েছেন একদিনে। আরো একবার জানিয়ে রাখতে চাইবো যে পরিসংখ্যান আপনাদেরকে আমরা জানাচ্ছি, 4000-এর বেশি মানুষ আক্রান্ত হয়েছেন একদিনে। যে সংখ্যাটা গতকাল ছিল 3500-র একটু বেশি, সেই সংখ্যাটাই আছে 4500 ছাড়িয়ে গেছে। ঠিক আমরা যদি খেয়াল করি পরপর আক্রান্তের পরিসংখ্যানটা, গ্রাফটা খেয়াল করি, গত 4-5 দিনে লাগাতার গ্রাফ ঊর্ধ্বমুখী হয়েছে। শুধু যে ঊর্ধ্বমুখী হয়েছে তাই নয়, প্রতিদিন আগের দিনের তুলনায় অন্তত 1000 করে বেড়েছে আক্রান্তের সংখ্যা। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, যে পরিসংখ্যান দেখতে পাচ্ছেন, রাজ্যে 4512 জন একদিনে আক্রান্ত হয়েছেন। রাজ্যে মৃত্যু হয়েছে কজনের? 9 জনের। পজিটিভিটির রেট কত? 12.02%। এবং এই যে 4512 জন আক্রান্ত হয়েছেন, তার মধ্যে বেশি আক্রান্ত কোথায়? বেশি আক্রান্ত কলকাতাতেই। 2398 জন আক্রান্ত হয়েছেন কলকাতায়। একদিনে 2 জনের মৃত্যু হয়েছে। যে চার্ট দেখাচ্ছি আপনাদের দেখতে পাচ্ছেন, 28 তারিখ থেকে 1 জানুয়ারি পরপর গ্রাফ ঊর্ধ্বমুখী হয়েছে এবং এক এক দিনে 1000 করে আক্রান্তের সংখ্যা বেড়েছে। আমাদের সঙ্গে কারা কারা রয়েছেন দেখে নেওয়া যাক। আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট শিশু চিকিৎসক অপূর্ব ঘোষ। ডক্টর অপূর্ব ঘোষ, আপনাকে স্বাগত রিপাবলিক বাংলায়। আমাদের সঙ্গে নিউজ রুম থেকে রয়েছেন সিনিয়র এডিটর ময়ূক রঞ্জন ঘোষ এবং একই সঙ্গে অর্ণব রয়েছে আমাদের সঙ্গে সরাসরি। আমি যাব অর্ণবের কাছে, ডক্টর ঘোষ আপনার কাছেও আসবো, কিন্তু তার আগে ময়ূকের কাছে যাব। ময়ূক, এই যে আমরা চার্টটা দেখাচ্ছি, আক্রান্তের সংখ্যা পাচ্ছি, মনে রাখতে হবে আজ শনিবার, অনেক জায়গায় কিন্তু ছুটি রয়েছে। মনে রাখতে হবে গত সপ্তাহটা কিন্তু ছুটির মেজাজে কেটেছে। অনেক জায়গায় পরীক্ষা করানো সম্ভবই হয়নি। সেক্ষেত্রে অনেকের ক্ষেত্রে আবার উপসর্গহীন বিষয়ও থাকে, উপসর্গ যাদের নেই তারা কিন্তু টেস্ট করাতে যান না। এই সব যদি মাথায় রাখি, তাহলে আক্রান্তের অবস্থা আদতে রাজ্যে কতটা আশঙ্কা? একদমই তাই সমাদৃত, এবং তার পাশাপাশি আমরা সকাল থেকে যে কাজটা করছি তা হলো বিভিন্ন জায়গায় এত খবর আমরা যে সারাদিন করছি তার আউটকামটা কি হচ্ছে। সাধারণ মানুষ যারা রয়েছেন তারা প্রতি সময় আমরা দেখতে পাচ্ছি যে তারা কিন্তু বলছেন যে ভয়ের পরিস্থিতি আছে, কিন্তু পাশাপাশি আরেকটা চিত্র আমরা দেখাচ্ছি যেখানে ভিক্টোরিয়ায় ঠিক করছে ভিড়, আমরা দেখিয়েছি চিড়িয়াখানায় ঠিক করছে ভিড়, আমরা দেখিয়েছি বিভিন্ন ল্যান্ডমার্ক যে এলাকাগুলো আছে কলকাতার, সেখানে মানুষ জটলা বেঁধে নেমেছে, ছবি তুলছে, আনন্দ করছে। দেখো আমরা বারবার মহামারীতে আমরা এই জিনিসটা রিয়েলাইজ করেছি যে লিভ দ্য মোমেন্ট, এই মুহূর্তে বাঁচো। কিন্তু মুহূর্তে বাঁচতে গিয়ে ভবিষ্যৎটাকে অন্ধকারের মধ্যে ঠেলে দেওয়া, সেই বিষয়টা ডাক্তারবাবুরাও বলছেন বারবার, যে ডাক্তারবাবুরা বলছেন যে আপনারা ফুটবল খেলুন, আনন্দ করুন, ফুচকা খান, লাফালাফি করুন, পার্টি করুন, সব কিছু করুন, কিন্তু হাসপাতালে কিন্তু সীমিত সংখ্যক বেড আছে। আমরা কেন্দ্রীয় স্বাস্থ্য সচিবের যে চিঠি, সেই চিঠির কথাটা সারা বাংলার দর্শকদেরকে বলেছি, যেখানে রাজ্যগুলোকে বলা হয়েছে যে কোভিডের সংখ্যা যত বাড়বে স্বাস্থ্য পরিকাঠামো কিন্তু ভেঙে পড়ার সম্ভাবনা রয়েছে। সুতরাং প্রথমেই যেটা করতে হবে তা হলো হোম আইসোলেশনে এনকারেজ করা। অর্থাৎ আমার এখন যদি কোভিড হয়, আমার কোনো উপসর্গ নেই, আমি কথা বলছি, ভালো আছি, আমার প্যারামিটার্স ঠিক আছে, কিন্তু আমি দুম করে একটা হাসপাতালে শুয়ে পড়লাম, বেডে শুয়ে পড়লাম, বেডগুলোকে সংরক্ষণ করতে হবে ক্রিটিক্যাল পেশেন্টদের জন্য। নয়তো পৃথিবীর কোনো দেশে এটা হতে পারে না যেখানে সম পরিমাণ বেড আছে, অক্সিজেন সিলিন্ডার আছে, অক্সিমিটার আছে। সুতরাং সেগুলোকে সংরক্ষণ করতে হবে এবং তার জন্য জরুরি একটা কোভিড প্রোটোকল পলিসি। 3রা মে এখান থেকে তুমি আমাদের সঙ্গে থাকো, আমি ডক্টর ঘোষের কাছে যাব। ডক্টর ঘোষ, এই মুহূর্তে আমরা রাজ্যের যা চিত্র দেখতে পাচ্ছি তাতে কিন্তু একটা কথা খুব পরিষ্কার, আগের দিনের থেকে পরের দিন আমরা দেখতে পাচ্ছি আক্রান্তের সংখ্যাটা আরো 1000 বেশি হয়ে যাচ্ছে। কেন এই পরিস্থিতি তৈরি হলো? আমাদের অসচেতনতাই কি তার জন্য দায়ী? কাকে, আমাকে বলছেন? হ্যাঁ ডক্টর ঘোষ। হ্যাঁ দেখুন, আমাদের অসচেতনতা তো ডেফিনেটলি তার জন্য দায়ী। কারণটা হচ্ছে যে মানুষের যেটা হয় যে আকাশে থাকলে সেটা বিদ্যুৎ হয়,
নিজের ঘাড়ে এসে পড়লে সেটা বজ্র হয়। তো যাদের বাড়িতে করোনা হয়েছে, যাদের বাড়িতে করোনায় মৃত্যু হয়েছে, তারা জানে যে করোনা কতটা ভয়ঙ্কর হতে পারে। সরি, একটুখানি আমাকে সময় দিন। তো তারা জানে যে করোনা কতটা ভয়ঙ্কর হতে পারে। তো আমাদের এই যে অ্যাটিটিউড, যে ফুর্তি করতে হবে, এনজয় করতে হবে, ডেফিনেটলি দেখুন তাদেরকে খবর নিয়ে যে তাদের বাড়িতে হয়তো কোনো করোনার মৃত্যু হয়নি। তো সেটা হচ্ছে 1 নম্বর ব্যাপার, যে মানুষের এই যে ক্ষণিকের আনন্দ, তারপরে সমাজ ভুগছে, ডাক্তার ভুগছে, নার্স ভুগছে। দেখুন একটা জিনিস আমি বলি, যে আমরা যখন ডাক্তারি পড়তে এসেছিলাম তখন জানতাম যে সেবা করতে হবে, কিন্তু সেবা করতে যে মৃত্যু হবে এই মানসিকতাটা কিন্তু তখন আমাদের হয়নি। যেটা একটা লোক যখন আর্মিতে জয়েন করে, সে জানে যে তার আর্মিতে জয়েন করলে তার মৃত্যু হতে পারে, সেটাই তাদের মানসিক মানে কি বলবো, যে মানসিক ভাবে তারা তৈরি থাকে। তো ডাক্তাররা কিন্তু সেইভাবে তৈরি থাকে না, নার্সরা সেইভাবে তৈরি থাকে না যে মৃত্যু হবে। হ্যাঁ, কিন্তু তবু ডাক্তাররা কাজ করে যায়, কারণ তাদের কর্তব্য বোধের জন্য তারা করে যায়। অনেক সময় অনেক পেশেন্টের ফ্যামিলি ডাক্তারের গায়ে মারধর করে, হাত তোলে, তবু ডাক্তাররা নীরব মুখে সেই কাজগুলো করে যায়। তো আমার প্রশ্নটা হচ্ছে যে মানুষ কেন এত ভিড় করবে, এত আনন্দ করার জন্য কেন একটা প্রফেশনাল, যারা ডাক্তার হোক, নার্স হোক, হেলথ ওয়ার্কার্স হোক, তাদেরকে এই বিপদে ঠেলে দেবে? এবং এই যে এত বেডের যে ক্রাইসিস যেটা হবে, যেটা নিয়ে আপনারা বলছিলেন, সেটা তো সামাল দেওয়া যাবে না। তখন তো মানুষকে আবার সেই রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতে হবে, রাস্তায় রাস্তায় অক্সিজেনের অভাবে মৃত্যু হবে, তখন সেটা আবার টিভির একটা নিউজ হবে। সরকারেরও তো একটা ক্ষমতা আছে, কিংবা হেলথ সিস্টেমেরও তো একটা ক্ষমতা আছে, যে কতটা তারা পরিস্থিতি সামাল দিতে পারে। একদম একদম ডক্টর ঘোষ, আপনি আমাদের সঙ্গে থাকুন। আমি আরো একবার ময়ূকের কাছে যাব। ময়ূক, ডক্টর ঘোষ যেগুলো বলছেন সত্যি তো কোথাও গিয়ে কি আমাদের অসতর্কতা, আমাদের অসচেতনতা, এই মানুষগুলো যারা দিনরাত এক করে আমাদের সেবা করেছেন, সুস্থ করার চেষ্টা করে চলেছেন, তাদেরকে বিপদের মধ্যে ঠেলে দিচ্ছে বারবার? একদমই তাই, যেটা অন্য ডাক্তারবাবুরাও বলছেন, যে আপনি ফুটবল খেলুন, ফুচকা খান, পার্টি করুন, রাস্তায় ঘুরুন, হাতে হাত ধরে বিভিন্ন জায়গায় যান, কিন্তু মাথায় রাখতে হবে যে পৃথিবীর কোনো দেশে সম পরিমাণ বেড, সম পরিমাণ অক্সিজেন সিলিন্ডার, প্রতি মানুষ পিছু অক্সিজেন সিলিন্ডার কোনো দেশ, কোনো সরকার রাখতে পারে না। প্রতি মানুষ পিছু বেড কোনো দেশ, কোনো সরকার রাখতে পারে না। আমাদের দেশের স্বাস্থ্য পরিকাঠামো ভেঙে পড়তে পারে যদি ওমাইক্রন হোক, কোভিড হোক, ফ্লোরিড হোক, বিভিন্ন ধরনের যে ধরনের জিনিস আছে, তার জন্য বেডগুলো অকুপাই করতে হয়। মাথায় রাখতে হবে কোভিড বাদেও অন্যান্য অনেক গুরুত্বপূর্ণ রোগ কিন্তু রয়েছে, মারণ রোগ, ক্যান্সারের মতন মারণ রোগ রয়েছে। যদি কোনো ক্যান্সার পেশেন্ট কোনো দরকার পড়ে, তখন সেই বেডগুলো কি করতে হবে? হার্ট অ্যাটাক হতে পারে, নিউরোলজিক্যাল ডিসঅর্ডার হতে পারে, সেই সমস্ত জিনিস, টোটাল সিস্টেমটা কোল্যাপস করতে পারে। সুতরাং আমাদের এই মুহূর্তে, আমরা যারা এই মুহূর্তে টিভিটা দেখছি, তাদের কয়েকটা জিনিস শুধু বলার, কলকাতা চলচ্চিত্র উৎসব, কলকাতা বই মেলা, বিভিন্ন ধরনের অনুষ্ঠান, সেগুলো বাতিল হতে পারে। 3রা জানুয়ারি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন, সেই দিন কড়া বিধিনিষেধ লাগু হতে পারে, তার মধ্যে ট্রেন বন্ধ করার বিষয়ও থাকতে পারে। বলছে কড়া বিধিনিষেধ লাগু হতে পারে। ময়ূক, সন্তু, ওরা সবাই মিলে ঠিক বিকেল 5টার হচ্ছে ডাকে অনুষ্ঠানে এই খবরটা রিপাবলিক বাংলার দর্শকদের জন্য ব্রেক করেছিল। সেই খবরটাই দর্শকদের জন্য আরো একবার কি জানতে পারা গিয়েছে 3 তারিখ থেকে রাজ্যে কিন্তু বিধিনিষেধ কড়াকড়ি করা হতে পারে। কি করা হতে পারে? বার, রেস্তোরাঁ, সিনেমা হল বন্ধ হতে পারে, স্কুল কলেজ বন্ধ হতে পারে, লোকাল ট্রেনের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি হতে পারে। ইতিমধ্যে নেতাজি ইন্ডোরের অনুষ্ঠান বাতিল হয়েছে। আন্তঃরাজ্য বিমান চলাচলেও কিন্তু বেশ খানিকটা নিয়ন্ত্রণ হতে পারে। রাজ্য ঠিক কিভাবে প্রস্তুতি নিচ্ছে পুরো পরিস্থিতি সামাল দিতে আমরা জানবো। আমাদের প্রতিনিধি অর্ণব রয়েছে আমাদের সঙ্গে। অর্ণব, রাজ্য ঠিক কিভাবে প্রস্তুত হচ্ছে এই পুরো পরিস্থিতিটাকে সামাল দিতে?
দেখো সমাধিত, তোমাকে জানিয়ে রাখি যে উৎসবের মরশুমের জন্য কিন্তু এই যে নাইট কারফিউ চলছিল, সেই নাইট কারফিউ কিন্তু শিথিল করা হয়েছিল এবং আজকে 1 তারিখ অর্থাৎ বলা যেতে পারে যে নববর্ষের পরেই কিন্তু এই যে নাইট কারফিউ, সেই নাইট কারফিউ সম্পর্কে কিন্তু আলোচনা করতে পারেন যারা কলকাতা পুলিশের আধিকারিকরা রয়েছেন এবং তার সাথে যারা প্রশাসনের আধিকারিকরা রয়েছেন তারা। এবং শুধুমাত্র কলকাতা শহরে নয়, গোটা রাজ্য জুড়ে কিন্তু নাইট কারফিউ চালু হতে পারে এবং তার পাশাপাশি লোকাল ট্রেনের ক্ষেত্রেও কিন্তু একটা বিধিনিষেধ আরোপ হতে পারে, যে পরিমাণ লোকাল চলছিল তার থেকে 50% হয়তো কম চালানো হতে পারে। শুধু লোকাল ট্রেন নয়, লোকালের পাশাপাশি কিন্তু আন্তঃজেলা যে বাস, আন্তঃরাজ্য যে বাস এবং মেট্রো রেল সমস্ত কিছুর ক্ষেত্রে কিন্তু একটা হ্রাস টানা হতে পারে। এমনকি আন্তঃরাজ্য উড়ানের ক্ষেত্রেও কিন্তু একটা হ্রাস টানার পরিকল্পনা কিন্তু করা হয়েছে। এবং তার পাশাপাশি কিন্তু আরও একটা জিনিস উঠে আসছে যে আংশিক লকডাউনের ক্ষেত্রে আমরা যে চিত্রগুলো দেখেছিলাম যে সমস্ত জায়গাগুলোতে সংক্রমণ বেশি হয়ে যাচ্ছে সেই জায়গাগুলোতে কোনো জায়গায় কিন্তু পূর্ণ লকডাউনও করে দেওয়া হয়েছিল। সেই ধরনের রাস্তায় রাজ্য হাঁটবে কিনা সেটাও কিন্তু দেখার, কারণ যদি আমরা দেখি গত 24 ঘন্টায় যে পরিসংখ্যান তাতে কিন্তু রীতিমতো পশ্চিমবঙ্গ কিন্তু দ্বিতীয় স্থানে উঠে এসেছে এবং সংক্রমণের দিক থেকে কেরালাকে টপকে দ্বিতীয় স্থানে তারা উঠে এসেছে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আগামী 3 তারিখ কি ধরনের পদক্ষেপ রাজ্য সরকারের তরফ থেকে নেওয়া হয় সেটাই কিন্তু এখন দেখার। একদমই আমাদের নজর থাকবে। আমি ডক্টর ঘোষের কাছে যাব। ডক্টর ঘোষ, এই মুহূর্তে এই পরিস্থিতি সামাল কি দেওয়া যাবে কড়া বিধিনিষেধে, কি মনে হয় আপনার? দেখুন, এবারের যে করোনা ভাইরাস ওমিক্রন, তার ইনফেক্টিভিটি রেটটা অ্যাটলিস্ট সেভারাল টাইমস মোর, ইভেন কেউ বলে যে 70 গুণ বেশি। তো সেই জন্য এটাকে সামাল দেওয়া খুব সহজ হবে বলে মনে হয় না। আর ফার্স্ট, সেকেন্ড হচ্ছে যে মানুষ প্রথম দিকে যতটা ভয় পেয়েছিল, যতটা নিয়ম মেনে চলেছিল, আস্তে আস্তে মানুষ সেই নিয়মগুলো আর মানতে চাইছে না বিভিন্ন কারণে। কিছুটা আর্থিক কারণে, যে আমাকে ব্যবসা করতেই হবে, আমাকে কাজে যেতেই হবে। তো সেই সব কারণে মানুষের পক্ষেও একটা ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। তারপরে তো একটা কি বলবো, যে জীবনটা একঘেয়ে হয়ে যাচ্ছিল আস্তে আস্তে, আর কতদিন মানবো, সেইগুলো কারণে মানুষ মানতে চাইছে না। আর এই যে করোনার স্ট্রেইনটা, এর হয়তো বা সিভিয়ারিটিটা কম হতে পারে, কিন্তু এর ইনফেক্টিভিটি রেটটা কিন্তু ভীষণভাবে হাই। তো সুতরাং সেই দিক থেকে এটা কিন্তু একটা ভয়ঙ্কর পরিস্থিতির কারণ নিতে পারে। আর এই নয় যে এই স্ট্রেনটাতে মৃত্যু হবে না, মৃত্যু হতে পারে, মৃত্যু হচ্ছে, হ্যাঁ হয়তো বা একটু কম হচ্ছে কিংবা কম হবে। আমি এখান থেকে ময়ূখের কাছে যাবো। ময়ূখ, ডক্টর ঘোষ যেটা বলেন, সামলানো কিন্তু বেশ খানিকটা কঠিন হবে। সেক্ষেত্রে এই কড়া বিধিনিষেধ আর কি কি দেখতে হতে পারে আমাদের? সম্পূর্ণ লকডাউন না করার যে কোনো রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার যে জিনিসটা করে সেটা হচ্ছে, আমরা প্রথমবার থেকে শিক্ষা নিয়েছি, গোটা দেশে যখন লকডাউন করা হয়েছিল সেইটা কিন্তু একমাত্র সলিউশন হয় না, বরঞ্চ সাধারণ মানুষ যারা রয়েছেন, প্রান্তিক মানুষ রয়েছেন, তাদের পেটে লাথি পড়ে এই জিনিসে, একদম স্পষ্ট ভাষায় বলতে গেলে তাদের ভাতে মারা হয়। সুতরাং সম্পূর্ণ লকডাউন, পূর্ণাঙ্গ লকডাউন না করে আংশিক লকডাউনের পথে যাওয়া হয়। কিছুটা হলেও কমিউনিটি ট্রান্সমিশন যাতে আটকানো যায় বা হল্ট করা যায়। আবারও বলা হচ্ছে, ডাক্তাররা যে কথাটা বলছেন যে মাস ট্রান্সমিশন সেইটা হবে, কিন্তু কিছুটা স্ট্যাগার্ড, যেটাকে বলে কিছুটা আটকানো যায় লোকাল ট্রেনের ক্ষেত্রে দাঁড়িয়ে, বাসের ক্ষেত্রে দাঁড়িয়ে, জমায়েতগুলোর ক্ষেত্রে দাঁড়িয়ে। কিন্তু এর পাশাপাশি প্রশ্ন উঠছে রাজনৈতিক সমাবেশ, রাজনৈতিক প্রচার। মাথায় রাখতে হবে 4টে জায়গায় কিন্তু নির্বাচন রয়েছে, কালকে মেগা সানডে, সেখানেও প্রচার হবে। চন্দননগরের দিকে আমাদের নজর থাকবে, শিলিগুড়ির দিকে নজর থাকবে, আসানসোলের দিকে নজর থাকবে এবং বিধাননগরের দিকে নজর থাকবে। সেখানে করোনা প্রোটোকল মানা হচ্ছে কিনা, সেখানে করোনা বিধি মানা হচ্ছে কিনা, সেই দিকে উদ্বেগের সাথে আমাদের চোখ থাকবে, গোটা বাংলার মানুষের চোখ থাকবে। কারণ আমাদের শুধুমাত্র যে ভিক্টোরিয়া মেমোরিয়ালে গেলে করোনা হয়, রাজনৈতিক সমাবেশে গেলে করোনা হয় না তা নয়। সাধারণ মানুষ যেটা বলছেন যে সম্পূর্ণভাবে সব দিকে একচোখা না হয়ে, কেন শুধুমাত্র ভিক্টোরিয়া মেমোরিয়াল গেলেই করোনা হবে, কেন শুধুমাত্র দুর্গাপুজোয় লোক সমাগম হলেই করোনা হবে এবং রাজনৈতিক সমাবেশগুলোতে, রাজনৈতিক মিটিং মিছিল করলে করোনা হবে না। মাথায় রাখতে হবে অনেক নেতা, মন্ত্রী এবং বিধায়কদের কিন্তু করোনা এফেক্টেড হয়েছেন ওনারা। সাবধানতা শুধুমাত্র যে সাধারণ মানুষকে বজায় রাখতে হবে তা নয়, যারা শক্তিতে আছেন, ক্ষমতাতে আছেন,
তাদেরও দেখতে হবে যাতে করে আরোপ করা হয়, লাগু করা হয়। এই ধরনের ছোট ছোট বিষয়গুলো নিয়ে মাথায় রাখতে হবে, যেটা ডাক্তারবাবুও বলছেন। স্বাস্থ্য পরিকাঠামো ভেঙে পড়লে আমাদেরই আসলে কিন্তু বিপদ। একদম ময়ূক, এবং স্বাস্থ্য পরিকাঠামো ভেঙে পড়তে পারে এই আশঙ্কা কিন্তু কেন্দ্র করছে, যার কারণে প্রত্যেকটা রাজ্যকে চিঠিও দেওয়া হয়েছে। সেই খবরেও নজর রাখবো আমরা, কিন্তু সময় হয়ে গেছে একটা ছোট্ট বিরতি। ডক্টর ঘোষ, আপনি আমাদের সঙ্গে থাকুন, অর্ণব, ময়ূক দুজনেই সঙ্গে থাকো, ফিরছি বিরতির পর। ফিরে এলাম বিরতির পর। বিরতিতে যাওয়ার আগে ময়ূক যেরকম বলছিল আমাদেরকে, স্বাস্থ্য পরিকাঠামো ভেঙে পড়তে পারে এরকম আশঙ্কার জায়গাও তৈরি হচ্ছে, যেটা প্রকাশ পেয়েছে কেন্দ্রের দেওয়া চিঠিতে, যেখানে কেন্দ্রের পক্ষ থেকে কিন্তু মেনশন করা হয়েছে আপনারা বিশেষ উদ্যোগ নিন স্বাস্থ্য পরিকাঠামোর ক্ষেত্রে। আমি ডক্টর ঘোষের কাছে যাব। ডক্টর ঘোষ, সত্যি কি ওমাইক্রনের সংক্রমণ ক্ষমতা এত বেশি, নাকি আমাদের লাগাতার বেপরোয়া মনোভাব সংক্রমণ, সামগ্রিকভাবে কোভিড সংক্রমণ এত বাড়িয়ে দিচ্ছে যে স্বাস্থ্য পরিকাঠামোর উপর আবার চাপ পড়তে পারে এরকম জায়গা তৈরি হচ্ছে? ওমিক্রনের সংক্রমণ ক্ষমতাটা বেশি, দ্যাট ইজ ডেফিনেটলি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। কারণ আমি আগেও যেটা বলেছি যে কিছু কিছু স্টাডিজে দেখা গেছে এটা 70 টাইমস মোর ইনফেক্টিভ। তো সেটা তো আছেই, তার উপরে যদি আমাদের এই বেপরোয়া মনোভাবটা চলতে থাকে তাহলে এটা প্রবলেম করবে। তো সেই জন্য এখন এই মুহূর্তে ইনফেকশনের রেটটা সত্যিই খুব বেড়ে গেছে, আর বিশেষত শিশুদের ক্ষেত্রে আমরা আরো বেশি দেখছি যে বেড়ে গেছে। আগে আমরা এতটা শিশুদের শুনতাম না। আজকে অন্তত পক্ষে আমি 20টা টেলিফোন পেয়েছি যেখানে বাবা মায়েরা বলছে যে আমার শিশুর করোনা পজিটিভ হয়েছে, যেটা আমরা আগে পেতাম না। কিংবা শিশুরা অ্যাসিমটোমেটিক থাকতো, এবার শিশুরা অ্যাসিমটোমেটিক যে থাকছে তা বলবো না, কিন্তু শিশুদের সিরিয়াস ডিজিজটা কিন্তু কমই হচ্ছে। সেটাও আমি বলবো লোককে আশ্বস্ত করার জন্য যে শিশুদের নিয়ে অতটা ভয় পাওয়ার কারণ এই মুহূর্তে নেই। বেশ, আমি এই জায়গা থেকে একটু অর্ণবের কাছে যাব। অর্ণব, কেন্দ্রের পক্ষ থেকে চিঠি দিয়ে বলা হয়েছে রাজ্যকে বিশেষভাবে প্রস্তুত থাকার জন্য। সেক্ষেত্রে আমাদের রাজ্যে বিভিন্ন হাসপাতালে বেডের কি অবস্থা রয়েছে এবং বেড বাড়ানোর ক্ষেত্রে সরকার কি পদক্ষেপ করছে? দেখো সমাদৃতা, তোমাকে জানিয়ে রাখি যে প্রথম পর্যায়ে যখন কোভিড হয়েছিল এবং কোভিড যখন আসে প্রথম, তার পরবর্তী ক্ষেত্রে রাজ্যে সংক্রমণ যখন একটা সময় খুব বেড়ে যায়, সেই সময় কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু এই কোয়ারেন্টাইন হোম বা সেফ হাউস এগুলো কিন্তু তৈরি করা হয়েছিল, এবং সেখানে যারা অ্যাসিমটোমেটিক রয়েছে তাদেরকে কিন্তু রেখে কিন্তু ট্রিটমেন্ট করা হতো। সেখানে চিকিৎসকরা দেখতেন তাদেরকে। সেই যে সেফ হোমগুলো রয়েছে সেই সেফ হোমগুলোকে কিন্তু পুনরায় আবার চালু করবার জন্য কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে, এবং সেগুলোর যে পরিকাঠামো, অর্থাৎ দীর্ঘদিন ধরে যেহেতু সেকেন্ড ওয়েভের সময় সেইভাবে সেফ হোমগুলো কাজে লাগেনি, তাই জন্য কিন্তু সেই যে সেফ হোমগুলো সেগুলোকে কিন্তু তো আবার নতুন করে তৈরি করা হচ্ছে। আমরা বিশেষভাবে নজর দেওয়া হচ্ছে। আমি ময়ূকের কাছে চলে যাবো একবার। ময়ূক, রাজ্য প্রস্তুত হচ্ছে, হাসপাতালে বেড বাড়ানো হচ্ছে এবং পরিকাঠামোর ক্ষেত্রে বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। পাশাপাশি হাইকোর্টে ভার্চুয়াল শুনানি এবং আর কি বন্ধের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে রাজ্যে। দেখো, এই মুহূর্তে আরেকটা যে খবর আসছে তা হলো কলকাতা চলচ্চিত্র উৎসব। সমাজীরা ক্ষমা করবে, এই মুহূর্তে সৃজিত মুখার্জির মেসেজ এসছে এবং সৃজিত মুখার্জি কনফার্ম করছেন পরিচালক সৃজিত মুখার্জি করোনা পজিটিভ হয়েছেন। এই মুহূর্তে যে খবর আমাদের কাছে আসছে, পরিচালক সৃজিত মুখোপাধ্যায় করোনা পজিটিভ হয়েছেন। সৃজিত মুখোপাধ্যায় নিজেই বললেন, এবং সৃজিত মুখোপাধ্যায় নিজে এখন হোম আইসোলেশনে আছেন। সৃজিত মুখোপাধ্যায় ভালো আছেন, কোনো প্যারামিটার্সের এই মুহূর্তে কোনো অসুবিধা হচ্ছে না, কিন্তু উপসর্গ মাইল্ড সিমটমস আছে। কিন্তু এই মুহূর্তে যে খবর আমরা পাচ্ছি, পরিচালক সৃজিত মুখোপাধ্যায় তিনি কোভিড পজিটিভ, এবং উনি কয়েকদিন আগেও আমরা দেখেছি শ্রীজাত এবং অন্যান্য যিশু সেনগুপ্ত তাদের বিভিন্ন জায়গায় ছোট ঘরোয়া আড্ডাতেও তাদেরকে দেখা গেছিল। সুতরাং জানা যাচ্ছে এই মুহূর্তে সৃজিত মুখার্জি করোনা পজিটিভ হয়েছেন। এরপরে কন্ট্রাক্ট ট্রেসিং হবে, নিশ্চয়ই আমাদের নজর থাকবে, আর কারা আক্রান্ত হন সেদিকে অবশ্যই নজর থাকবে। আমাদের সময় শেষ হয়ে আসছে এবং শেষ করার আগে ডক্টর ঘোষের কাছে একবার যাব। ডক্টর ঘোষ, এই পরিস্থিতিতে আমাদের কি করণীয়?
দেখুন, আমি তো প্রথম যেটা করণীয় সেটা বলবো যে শিশুদের ভ্যাকসিনেশনটা, বড়দেরটা আমি বলতে পারবো না, আমি শিশুদের ভ্যাকসিনেশনটা যত তাড়াতাড়ি সম্ভব সেটা আমাদের শুরু করা উচিত। কারণ আমরা দেখেছি যে যাদের করোনা হয়ে গেছে তাদের দ্বিতীয়বার করোনা হওয়ার চান্স অনেক কমে যায়। যারা ভ্যাকসিনেশন নিয়েছে তাদের তারপরে করোনা হওয়ার চান্সেস অনেকটা কমে যায়, কিংবা যদি হয়ও সেটা সিরিয়াস হয় না। তো সেই জন্য প্রথম কাজ আমি যেটা বলবো যে করোনা ভ্যাকসিনেশনটা বাচ্চাদের করা উচিত। যদিও সরকার বলেছে 15 থেকে 18, কিন্তু আমার ইচ্ছা ছিল যদি সরকার বলতো এটা 12 থেকে 18, কারণ অন্যান্য দেশে কিন্তু 5 থেকেও করোনা ভ্যাকসিনেশনের শুরু হয়ে গেছে। আর সেকেন্ড আমি যেটা বলবো যে মানুষের যে এই আনন্দ উৎসব করার এটা একটু কমাতে হবেই, যে করেই হোক এটা কমাতে হবে। কারণ মনে রাখতে হবে যে ডাক্তার, নার্স এবং হসপিটাল কর্মচারী তারাও বাড়ির মানুষ। সেখানে একদম যদি এই কথা একটা খেয়াল মৃত্যু এই রাখতে কারণে হবে হয়, এবং সেখানে আনন্দ উৎসবে লাগাম করাতে হবে। অনেক ধন্যবাদ ডক্টর ঘোষ আমাদের সঙ্গে থাকার জন্য। ধন্যবাদ ময়ূক এবং অর্ণব তোমাদেরকেও। দেখতে থাকুন রিপাবলিক বাংলা। একটু পরেই বাংলার সবচেয়ে হিট নিউজ শো 294।